বাংলার লোকশিল্পে শ্রীরামকৃষ্ণ এটি একটি ক্যালেন্ডার 2024 যেটি বের করেছে উদ্বোধন কার্যালয় আমাদের বাগবাজার। তো যারা শিল্পী আছেন তাদের ক্ষেত্রে এই ক্যালেন্ডারটা খুবই প্রযোজ্য। আর আমার বিশেষত এই ক্যালেন্ডারটা এত সুন্দর লেগেছে ক্যালেন্ডারটা যে এটা আমার কাছে শুধুমাত্র ক্যালেন্ডার নয়, এটা অনেক কিছু মানে কি বলবো, অনেক কিছু জানা যায় এই ক্যালেন্ডারটা থেকে। তো আমি আস্তে আস্তে আপনার দেখাই যে এই ক্যালেন্ডারটা কি আছে। এটাই যেমন ছবি আছে সুন্দর, হাতে আঁকা যে চিত্র সেটা যেমন আছে, হ্যাঁ তেমনি কিছু লেখা আছে যেগুলো উদ্বোধন সংগ্রহ করেছে এবং সেটি ক্যালেন্ডার রূপে আমাদের সামনে এনেছে। আসুন দেখি। তো ক্যালেন্ডারটার ফার্স্ট পেজটা এরকম করেছে, ঠিক আছে। এই যে কাজটা এইটা দেখাচ্ছি যেটা, আমি একটুখানি অন করে দিই লাইট, যাতে আপনি বুঝতে পারবেন ভালো করে। যে আমাদের যে আগে কথা শোনানো হতো না, যে লোককথা শোনানো হতো, কিংবা সুন্দর পটের ওপর অনেক কিছু সুন্দর সুন্দর কিছু আছে যামিনী রায়ের স্টাইলে, কিছু কিছু যে পটকথা, পটচিত্র বা কি বলবো ক্যালেন্ডারের মতো গুটিয়ে গুটিয়ে যেভাবে পটকাহিনী শোনানো হতো আমাদেরকে। এখানে কিছু লেখা আছে যা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আর একটি স্বামী বিবেকানন্দর একটি বাণী আছে, সেটাও আপনাদেরকে শোনাচ্ছি। সময়ের আবর্তনের একটি স্তর যেমন দৈনন্দিন ছন্দে আন্দোলিত হয়, তেমনি আরেকটি স্তরে থাকে শিল্প, সাহিত্য, সঙ্গীত ও আধ্যাত্ম সাধনার মাধ্যমে চেতনকে ছোঁয়ার হাতছানি। অত্যন্ত বিরুদ্ধ স্বভাব এই দুই ভাবের বিচিত্র সমন্বয়ে জীবনের গতিপথ নির্ণীত হয়। ভাস্বর ভাবসাগর শ্রীরামকৃষ্ণ এই দুয়েরই সীমায় স্বমহিমায় অবস্থান করছেন। শ্রীরামকৃষ্ণ যে সংস্কৃতির সাগর ছেঁচা মানিক, সেই বাংলার আটপৌর জীবনে লোকশিল্পের চর্চাও সীমার মাঝে অসীমেরই রং এঁকে দিয়ে যায়। এবারে উদ্বোধন বর্ষপঞ্জির বিষয়ে তাই বাংলার লোকশিল্পে শ্রীরামকৃষ্ণ কালের আঙিনায় কালকে অতিক্রম করে যাওয়ার এক নীরব প্রচেষ্টা মাত্র। লোকশিল্প মানুষের শিল্প, তার শিকড় পতিত হয়ে আছে গ্রাম বাংলার মাটিতে। মানুষের স্বতঃস্ফূর্ত প্রেরণায় এই শিল্পের জন্ম। কখনো তা কোনো বিশেষ সামাজিক প্রয়োজন সিদ্ধ করেছে, আবার কখনো তা হয়ে উঠেছে সংস্কৃতির বাহক। আমাদের মনে রাখতে হবে, শ্রীরামকৃষ্ণ ছিলেন এই মাটির মানুষ, তিনি ছিলেন সবার। তাই লোকশিল্পের দৃষ্টিতে তাকে দেখা আজ বড় প্রাসঙ্গিক। স্বামীজি বলেছেন, এশিয়াটিকের জীবন আর্টের মাখা। কোনো বস্তুতে আর্ট না থাকলে এশিয়াটিক তা ব্যবহার করে না। ওরে, আমাদের আর্টও যে ধর্মের একটা অঙ্গ। ঠাকুর নিজে একজন কত বড় আর্টিস্ট ছিলেন। মনে হতেই পারে আধুনিক বিজ্ঞানের এই অগ্রগতির দিনে, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রখরতার দিনে, লোকশিল্পের আদলে যুগপুরুষের চেহারার এ প্রকার চিত্রণ কি বাঞ্ছনীয়? মনে রাখতে হবে, ভারতীয় বিদ্যা পরম্পরার মূল সুর কিন্তু চৈতন্য। ভাবহীন সৃষ্টি কখনো শিল্প পদবাচ্য হতে পারে না। সেই চৈতন্যের প্রকাশই দেখা যায় ভারতীয় লোকশিল্পগুলিতে। তৎকালীন নকল নবিশির নিন্দা করে স্বামীজি বলেছিলেন, তাদের চেয়ে দেশি চালচিত্রি করা পটো ভালো, তাদের কাছে তবু ঝকঝকে রং আছে। বরং জয়পুরে সোনালী চিত্রী আর দুর্গা ঠাকুরের চালচিত্রী প্রভৃতি আছে ভালো। শ্রীরামকৃষ্ণকে নিয়ে শিল্প প্রচেষ্টা নতুন কিছু নয়। বহু প্রথিতযশা শিল্পী ভাস্কর নিজ মনের মাধুরী মিশিয়ে শ্রীরামকৃষ্ণকে চিত্রিত করার চেষ্টা করেছেন। নন্দলাল বসু, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, ফ্র্যাঙ্ক ডোরাক, মার্ভিনা হফম্যান, রামকিঙ্কর বেজ এবং আরও অনেকেই শ্রীরামকৃষ্ণ আবিষ্কারে ব্রতী হয়েছেন। তারা প্রত্যেকেই তাদের নিজস্ব ভাবে, নিজস্ব শৈলীতে, তাদের চেতনার রঙে শ্রীরামকৃষ্ণকে দেখিয়েছেন। অবয়বের অনুকৃতি শিল্প নয়, সে তো ক্যামেরাও অল্পায়াসেই করতে পারে। শিল্পের প্রাণ তার ভাব,
সেই ভাবের বিকাশই ভারতীয় শিল্পধারার বৈশিষ্ট্য। মানুষের স্বতঃস্ফূর্ত লোকশিল্পের ধারাটিকে আজকের এই জড় উদযাপনের দিনে আমাদের মনে ঠাঁই দেওয়ার খুব প্রয়োজন। শিল্প আজ বিলাসিতা নয়, প্রয়োজন। এই প্রয়োজন ইউটিলিটি নয়, এই প্রয়োজন আমাদের বাঁচার তাগিদ, শিকড় খোঁজার লড়াই। এই প্রয়োজন অনবদ্যের খুঁট, যাকে ধরে আমরা বিষয়, অধিকারী ও সম্বন্ধের তল খুঁজে পাই। 2024 খ্রিস্টাব্দের বাংলা 1430 সাল উদ্বোধন বর্ষপঞ্জি শ্রীরামকৃষ্ণের শিল্পময়তার একটি অভিজ্ঞান হয়ে থাকুক। প্রত্যেক উৎসবে, পার্বণে, চর্যায় লোকশিল্পের আত্মীকরণের কথা আমাদের মনে করিয়ে দিক। আসুন দেখি, একটি স্বামীজির বাণীও দিয়েছেন উদ্বোধন। স্বামীজি বলছেন, সেকেলের বুড়িরা ঘরদোর আলপনা দিত, দেয়ালে চিত্র বিচিত্র করত, বাহার করে কলাপাতা কাটত, খাওয়া দাওয়া নানা প্রকার শিল্প চাতুরিতে সাজাতো। সেসব চুলোয় গেছে বা যাচ্ছে শীঘ্র শীঘ্র। নতুন অবশ্য শিখতে হবে, করতে হবে, কিন্তু তা বলে কি পুরনোগুলো জলে ভাসিয়ে দিয়ে নাকি? নতুন তো শিখছ কচু পোড়া, খালি বাক্যি চচ্চড়ি, কাজের বিদ্যা কি শিখেছ? এখনও দূর পাড়াগাঁয়ে পুরানো কাঠের কাজ, ইটের কাজ দেখে এসোগে। হ্যাঁ, বিবেকানন্দ। যাব পরের পেজে, পরের পাতায়। এখানে দেখতে পাচ্ছি যে মিডিলে মাঝখানে শ্রীরামকৃষ্ণদেব আছেন, স্বামীজি আছেন এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এখানে আছেন। আর এখানে পটচিত্র, যে চলচ্চিত্রের যে ব্যাপারটা, চালচিত্র, যে সেই বিষয়ে কিছু বলা হয়েছে, যেটি আপনাদেরকে পড়ে শোনাবো আমি। চালচিত্র। চালচিত্রে চাল শব্দের অর্থ আচ্ছাদন। প্রতিমা চালির উপরে আঁকা হয় বলে এর নাম চালচিত্র। শুধু মূর্তির সৌন্দর্য বৃদ্ধির জন্যই উদ্ভূত হয়নি, এর একটি নিজস্ব রূপরেখা ও শৈল্পিগত দৃঢ় বুনিয়াদও রয়েছে। চালচিত্রের বিষয়বস্তু অনুসারে এটি মোটামুটি 4 প্রকার: কৈলাসী, দশাবতারী, বৃন্দাবনী, রামচন্দ্রী। আবার চালের আকার অনুযায়ীও এর 4টি প্রকার: বাংলা, মার্কিনী, মটচৌরি ও টানাচৌরি। পুরানো খবরের কাগজ জুড়ে তৈরি অর্ধগোলাকার একটি ক্যানভাসের ওপরেই তুলির টানে নানা প্রকৃতির রঙের ব্যবহারে ফুটে ওঠে বিভিন্ন দেবদেবীর অবয়ব: শিব, পার্বতী, কালী, চণ্ডী, আরও কত কী। ক্রমেই তার রূপ নেয় রক্তবীজের সঙ্গে সিংহবাহিনীর যুদ্ধের, হরপার্বতীর সংসারের, রামাভিষেকের দৃশ্যের কিংবা কৃষ্ণলীলার। কৃষ্ণনগরের ঘূর্ণি এবং তার আশেপাশের অঞ্চলে দেখা যায় এই পেশার কিছু শিল্পীকে। রাঢ়বঙ্গে চালচিত্র অঙ্কনের রেওয়াজ অন্তত 200 বছরের প্রাচীন। ঐতিহ্যের প্রতি মানুষের চিরন্তন আকর্ষণ, তাই শিকড়ের কাছে সে বারে বারে ফিরে যেতে চায়। লোকজ সম্ভার আমাদের এই স্মৃতিগুলিকে উস্কে দেয়, তাই চালচিত্রে গাঁথা হয় কিছু লোকায়ত ভাষ্য। বর্তমানে চালচিত্রে অনুরিত ঘোষ তুলির টানে ফুটে তুলেছেন পরিকর সঙ্গে শ্রীরামকৃষ্ণের আনন্দময় রূপ। পরের পাতায় এটি হচ্ছে নয়া পিংলার পটচিত্র। এটিও একটি সুন্দরভাবে একটি ছবি দ্বারা তৈরি করা হয়েছে, যেটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নয়া পিংলার পটচিত্র। পটচিত্র অতি প্রাচীন লোকশিল্প। পট্ট একটি সংস্কৃত শব্দ যার অর্থ কাপড় বা থান, আর চিত্র অর্থাৎ ছবি। এই দুয়ে মিলে হয়েছে পটচিত্র। পটুয়ারা মূলত বিভিন্ন লোকগাথাকে ভিত্তি করে পটচিত্র আঁকেন। বেহুলা লক্ষিন্দর, চণ্ডী বা মনসামঙ্গলের কোনো কাহিনী, লক্ষ্মীর পাঁচালী, রাধাকৃষ্ণের লীলা অথবা রামায়ণ মহাভারতের অংশবিশেষ নিয়ে তৈরি হয় পটচিত্র। আবার সমসাময়িক কোনো সামাজিক বিষয়বস্তু ওপরও আঁকা হয় পট। পশ্চিম মেদিনীপুরের নয়া পিংলা
গ্রামের প্রায় সব শিল্পীরই পদবী চিত্রকর। এই গ্রামে প্রায় সকলেই ধর্মে মুসলমান হলেও পটচিত্রে এরা হিন্দু দেবদেবীর এবং মানুষের চরিত্র সর্বকিছুই ফুটিয়ে তোলেন। পটুয়ারা এইভাবেই আমাদের এই সংস্কৃতিকে রেখার এবং কথায় বাঁচিয়ে রেখেছে। পটের ছবিটির কাহিনীকে গান গেয়ে বর্ণনা করেন শিল্পীরা। এই গানের বর্ণনার সাধারণত 3টি ভাগ থাকে। 1. কাহিনী অর্থাৎ মূল গল্প। 2. মাহাত্ম্য, কাহিনীর মহিমা বর্ণনা। আর 3. ভণিতা বা শিল্পীর নিজের পরিচিতি। এইভাবে দর্শককে একটি অডিও ভিজুয়াল অনুভূতির মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এরূপ পট প্রদর্শনকে বলা হয় পট খেলানো। ছবিতে সুরে জীবন্ত হয়ে ওঠে পট। নয়া পিংলা পটচিত্রের ঘরানায় পটুয়া মনু চিত্রকরের আপন শৈলীতে অঙ্কিত হয়েছে সংকীর্তনানন্দে শ্রীরামকৃষ্ণ। পরের পাতায় এখানে কৃষ্ণনগরের মাটির পুতুল, যে আমরা সবাই জানি বিখ্যাত কৃষ্ণনগরের মাটির পুতুল, তো এটি সেই মাটির পুতুলের ওপর, সেই মাটির পুতুলের শিল্পের ওপর করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে ঠাকুরকে সব ঘিরে আছে। আসলে ঠাকুরের কাছে মুচি, মেথর, নাপিত সবাই একই রকম ছিলেন। তো রাজা থেকে ফকির সবাইকেই ঠাকুর ভালোবাসতেন। তো এখানে সেই শিল্পটাই তুলে ধরা হয়েছে, মাটির শিল্প, কৃষ্ণনগরের মাটির শিল্প, মাটির পুতুল। তো এই বিষয়ে আপনাকে কিছু পড়ে শোনাচ্ছি আমি। কৃষ্ণনগরের মাটির পুতুল। নদিয়া জেলার কৃষ্ণনগরের মাটির পুতুলের ঐতিহ্য প্রায় 3 শতকের। জনশ্রুতি আছে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে এই শিল্পের সূচনা। সেই সময় কিছু বিশিষ্ট মৃৎশিল্পী আধুনা বাংলাদেশের নাটোর ও অন্যান্য অঞ্চল থেকে কৃষ্ণনগরে এসেছিলেন মূলত প্রতিমা গড়ার জন্যই। কালের গতিতে প্রতিমা গড়ার পাশাপাশি কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত হয়ে মডেল তৈরিতে পারদর্শিতা অর্জন করেন। তাদের কারিগরি দক্ষতার মাটির পুতুল যেন জীবন্ত হয়ে ওঠে। কৃষ্ণনগর শহরের পূর্ব দক্ষিণ প্রান্তে জলঙ্গি নদীর তীরে ঘূর্ণিতেই মূলত মৃৎশিল্পীদের বাস। এছাড়াও এই শহরের ষষ্ঠীতলা, কুমোরপাড়া, নতুন বাজারের মৃৎশিল্পীদের বাস দেখতে পাওয়া যায়। ঘূর্ণি অঞ্চলের শিল্পীদের দক্ষতা প্রধানত দেবদেবীর মূর্তি ও অন্যান্য ভাস্কর্যে, কুমোরপাড়া ও ষষ্ঠীতলার শিল্পীদের নিপুণতা ছোট ছোট ছাঁচের পুতুল তৈরিতে। মূলত জলঙ্গি নদীর তীরে মাটি সংগ্রহ করে এই মৃৎশিল্পীরা বছরের পর বছর ধরে তাদের হাতের সূক্ষ্ম কারুকার্য ও নান্দনিক দৃষ্টিভঙ্গির পরিচয় রেখেছেন, যা কৃষ্ণনগরের মাটির পুতুলকে বিশ্বজোড়া সম্মান এনে দিয়েছে। সমগ্র বাংলার মধ্যে কৃষ্ণনগরের ঘূর্ণির মৃৎশিল্পী প্রথম পুঙ্খানুপুঙ্খ বাস্তব জীবনের অনুকরণ লক্ষ্য করা যায়। এখানে মৃৎশিল্পী সুবীর পালের সুনিপুণ হস্তে দেওঘরের স্বয়ং শ্রীরামকৃষ্ণ কর্তৃক অনুষ্ঠিত শিবজ্ঞানে জীবসেবার আনন্দ সুন্দর লীলা দৃষ্টি নির্মিত হয়েছে। পাতায় চলে যাব। পরের পাতায় যেটি আছে সেটি হচ্ছে কালীঘাট পটচিত্র। যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটি একটি ছবি এঁকেছেন, সুন্দর সংগ্রহ, উদ্বোধন আমাদের বাগবাজারে। কালীঘাট পটচিত্র শিল্প যারা ভালোবাসেন নিশ্চয়ই তারা এই ভিডিওটা দেখবেন, কারণ এখান থেকে শিল্পের ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। এটি হচ্ছে কালীঘাট পটচিত্র, মাফ করবেন, কালীঘাট পটচিত্র। এটি কালীঘাট পটচিত্র। এই বিষয়ে আপনাকে আমি পড়ে শোনাচ্ছি। কালীঘাট পটচিত্র। কালীঘাটের পট বাংলা শিল্পীদের মৌলিক অবদান। এ ধরনের চিত্র ভারতে বা বিশ্বের অন্য কোথাও আগে আঁকা হয়নি। দেশীয় শিল্পের প্রবহমান ধারা থেকেই এর উদ্ভব। তুলির বলিষ্ঠ চালনা এই শিল্পের বৈশিষ্ট্য। প্রাথমিকভাবে কালীঘাট মন্দিরের বাজার ধারেই এই পটের ব্যবসা শুরু হয়। তীর্থপণ্য হিসাবে তীর্থযাত্রীরা কালীঘাটে এলে তীর্থের স্মারক হিসাবে এ পট কিনে নিয়ে যেতেন। সেই চাহিদা অনুসারে আঁকা হতো ছবি।
শিব, কালী, রাম, সীতা ইত্যাদি ছিল পটের বিষয়। চৌকো আকৃতির কাগজে আঁকা হতো এই পট, তাই এই পটকে কালীঘাটের ভাষায় বলা হতো চৌকস। এই পটের শৈলী প্রধানত রেখাভিত্তিক হলেও কালে বাংলার সনাতন পটের ধারা থেকে সরে এসে কালীঘাটের পটসমাজ বাস্তবধর্মী আধুনিকতার এক নতুন মাত্রা যোগ করতে সক্ষম হয়েছিল। কালীঘাটের শিল্পীরা ক্রেতাদের রুচি অনুযায়ী সস্তায় কালীঘাট মন্দিরের তীর্থযাত্রীদের হাতে দেবদেবীদের ছবিগুলি যেমন পৌঁছে দিয়েছিলেন, তেমনি শহর কলকাতার দৈনন্দিন ঘটনা বা বাবু কালচারের রঙ্গব্যঙ্গধর্মী চিত্রাকর্ষণ ছবিগুলির মধ্যে দিয়ে মনোরঞ্জনের খোরাকও জুগিয়েছিলেন। রৌখিক পরিমিতি, অভিব্যক্তিময় ভঙ্গিমা, তুলির নৈপুণ্য এবং নির্ভুল ছন্দময় টানের মাধ্যমে এই রীতি মূর্ত হয়ে উঠেছিল। রামায়িত সাধু জটাধারীর কাছ থেকে প্রাপ্ত রামলালাকে নিয়ে সাধিত হয়েছিল শ্রীরামকৃষ্ণদেবের বাৎসল্যভাবের সাধন। এই অপূর্ব বাৎসল্যরসী কালীঘাট রীতিতে সানোয়ার চিত্রকরের রং তুলিতে পরিবেশিত হয়েছে বর্তমান পটচিত্রে। পাল্টে তো পরের পাতায় যাব। পরের পাতায় ঠাকুর ও শ্রীমায়ের যে একবার ঠাকুর শ্রীমাকে মা হিসেবে পুজো করেছিলেন, এটি তাহিরপুরের লক্ষ্মীছড়া। এটি তাহিরপুরের লক্ষ্মীছড়া। এখানে কিছু লেখাও আছে, আপনাদের পড়ে শোনাবো আমি। ছবিটা আপনাকে দেখাই একবার। তাহিরপুরের লক্ষ্মীছড়া আসলে হচ্ছে অনেক বাড়িতে এখনও, গ্রামের দিকে বা শহরের দিকে অনেক বাড়িতে যখন লক্ষ্মী পুজো হয় তখন এই ছড়ার পেছন দিকে রং করে তার মধ্যে সুন্দরভাবে মা লক্ষ্মীর চিত্র অঙ্কিত করে যেভাবে সেটিকে পূজা আসনে বসিয়ে মা লক্ষ্মীকে আহ্বান করে পূজা করা হয়, সেটি হচ্ছে লক্ষ্মী সরা বা লক্ষ্মী শল্য। একটি সরার ওপর, একটি মাটির সরার ওপর লক্ষ্মী ঠাকুরকে এঁকে পুজো করা হয়। এটি হচ্ছে তাহিরপুরের লক্ষ্মী সরা, যেটা আমরা দেখছি। এখানে উদ্বোধন শ্রী মাকে লক্ষ্মী রূপে পুজো করার কথাই বলেছেন। শ্রী মা আমাদের লক্ষ্মী, শ্রী শারদা মা আমাদের লক্ষ্মী। ঠাকুর শ্রী মাকে একবার মাতৃজ্ঞানে পুজো করেছিলেন, সেটি এখানে দেখানো হয়েছে। আমি এটা আপনাদের পড়ে শোনাচ্ছি। তাহিরপুরের লক্ষ্মীছড়া বাংলার লোকশিল্পের এক পরিচিত অনুষঙ্গ লক্ষ্মীছড়া। পূর্ববঙ্গে কোজাগরী লক্ষ্মী পূজাকে কেন্দ্র করেই লক্ষ্মীছড়ার উদ্ভব হয়েছিল। বঙ্গদেশে মাটি সহজলভ্য হওয়ায় তা ছিল লক্ষ্মীছড়ার অন্যতম উপাদান। শিল্পীরা ছড়া চিত্রণের মধ্যে দিয়ে মৃন্ময়ী রূপ যেন ফুটিয়ে তুলেছিলেন। ছড়াচিত্র মৃন্ময়ী রূপ নয়, চিত্রকারী রূপের প্রতিফলন। আর চিত্রকারী রূপটি বঙ্গদেশে বহু প্রাচীনকাল থেকেই প্রচলিত ছিল। সেই প্রাচীন শিল্পধারাটির পরবর্তী রূপই হল ছড়াচিত্র। কালে সেই ছড়াচিত্রণ বা ছড়াপটই হয়ে উঠল বাঙালির অন্যতম লোকজ সম্পদ। আঞ্চলিকতায় ভেদে লক্ষ্মীছড়ায় 3টি, 5টি এবং 7টি পুতুল আঁকা হয়। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার তাহিরপুরের 3 পুতুলই জয়া, বিজয়া, লক্ষ্মী ছড়া সাদা, নীল ও লাল পার্শ্বদৃশ্যের ব্যাকগ্রাউন্ড ওপর উপস্থাপিত হয়। লক্ষ্মীদেবী পদ্মের ওপর সুখাসনে বসে থাকেন। বর্তমানে ছড়াচিত্র আর শুধু ধর্মীয় বিষয়ে আবদ্ধ নয়, এখন বিভিন্ন লোকজ বিষয়ের আঙ্গিকে ও নানা রকম নকশা দিয়ে ছড়া আঁকা হয় এবং তা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে, গৃহে সাজসজ্জার কাজেও ব্যবহৃত হয়। রামকৃষ্ণ লীলায় ষোড়শী পূজা এক অনন্য স্থান অধিকার করে রয়েছে। সেই অনুপম ঘটনাই এখানে রাজু পালের ছড়া চিত্রণের শৈলীতে চিত্রিত হয়েছে। উল্টে দেবো, পরের পেজে দেখি কি আছে। পরের পেজে আছে সেটা হচ্ছে বিষ্ণুপুরের দশাবতার দাস। উদ্বোধন এটি সংগ্রহ করেছে
এই যে লেখাটি উদ্বোধন সংগ্রহ করেছে, সত্যি উদ্বোধনকে অসংখ্য ধন্যবাদ। আমরা যারা শিল্পী, যারা অনেক অনেক কিছু জানি, অনেক কিছু জানি না, যেগুলো জানি না সেগুলো জানার নিশ্চয়ই আমাদের আগ্রহ থাকে, কিন্তু জানতে পারি না। ঠাকুরের মাধ্যমে, শ্রী মায়ের মাধ্যমে, উদ্বোধনের মাধ্যমে, বাগবাজারের মাধ্যমে, শ্রী মায়ের বাড়ি, সারদা মায়ের বাড়ির মাধ্যমে, উদ্বোধনের মাধ্যমে আমরা জানতে পারছি এটা। এটি হচ্ছে বিষ্ণুপুরের দশাবতার তাস। এই ছবিটাও সুন্দর, দেখুন আমরা এটা দেখতে পাচ্ছি, সুন্দরভাবে ছবিটা সংগ্রহ করা হয়েছে, সুন্দর চিত্র একটি। তো এই বিষয়ে আমি আপনাদের একটু পড়ে শোনাবো। লাস্ট পেজ এবং বইয়ের শেষ যে কভার পেজ, যেখানে আমরা যে শিল্পগুলো দেখলাম, সব শিল্পীদের ব্যাপারেই আছে কিছু কথা, ঠিক আছে? তো এটাই ছিল ক্যালেন্ডারটার। এখানে সুন্দর যারা শিল্পী, যারা কাজ করেছেন, সেখানে এই শিল্পীদেরকেই তুলে ধরা হয়েছে। হ্যাটস অফ। এসব শিল্পীরা সবসময় আমাদের মাঝখানে থাকুন, আরও ছবি দিন, আমরা এটাই চাইবো। তো আপনারা বিষ্ণুপুরের দশাবতার তাস সুপ্রাচীন কাল থেকে ভারতীয় চর্যা যে আধ্যাত্মিকতার আলিঙ্গনে বিধৃত, তার অনন্য দৃষ্টান্ত বিষ্ণুপুরের লোকশিল্প দশাবতার তাস। ষোড়শ শতাব্দীতে মল্ল রাজবংশের অন্যতম প্রাণপুরুষ বীর হাম্বির মল্লদেবের উৎসাহে শিল্পী কার্তিক ফৌজদার ওড়িশায় প্রচলিত গঞ্জাপা তাসের সঙ্গে মুঘল দরবারের গঞ্জিফা তাসের সংমিশ্রণে এই বৃত্তাকার ওড়ক তাস সৃষ্টি করেন, যা পরবর্তীকালে দশাবতার তাস নামে বিখ্যাত হয়। এই তাসের অনন্যতা শুধু খেলায় নয়, তাস চিত্রণেও। ওড়ক শব্দের অর্থ পাতা বা পত্র। তেঁতুল বীজ, শিরীষ ও বেলের আঠা দিয়ে 3, 4 বা 6 পরতে আঠা সুতির কাপড় রোদে শুকিয়ে নিয়ে 2 পিঠে আঠা ও খড়িমাটি লাগিয়ে মসৃণ করে 4 ইঞ্চি ব্যাসে তাস কেটে নেওয়া হয়। তারপর সেই তাসের উপর বিভিন্ন উজ্জ্বল প্রাকৃতিক রঙে মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, জগন্নাথ, বুদ্ধ ও কল্কি অবতারের অপূর্ব তুলির টানে জীবন্ত হয়ে ফুটে ওঠেন 10 জন অবতার ছাড়াও প্রতীক হিসাবে মৎস্যের মাছ, কূর্মের কচ্ছপ, বরাহের শঙ্খ, নৃসিংহের চক্র, বামনের কুমণ্ডলু, পরশুরামের কুঠার, রামের তীর, বলরামের গদা, জগন্নাথের পদ্ম এবং কল্কি অসি ইত্যাদি বিভিন্ন চিহ্ন অনন্য তাসে অঙ্কিত থাকে। মোট 120টি তাস নিয়ে 5 জন প্রতিযোগীর মধ্যে এই খেলা চলে। প্রকৃতির খেয়ালের সঙ্গে বৈষ্ণবী লীলার ছন্দ মিলিয়ে একজন অবতারকে রাজা নির্বাচন করে খেলা শুরু হয়। দিবাভাগে খেলা হলে রাজা হবেন সূর্যবংশী রামচন্দ্র। হিরণ্যকশিপুর নিধনকাল সন্ধ্যা বলে এই সময়ের রাজা নৃসিংহ। অগাধ জলরাশিতে কূর্মের অবস্থানকে স্মরণ করে প্রবল বৃষ্টিতে কূর্মাবতার রাজা। আবার নিকষ বিনাশের প্রতীক রাত্রিকালে রাজা মৎস্য, যিনি ঘোর প্রলয়ে বেদকে রক্ষা করেন। পাশ্চাত্য তাসের প্রভাবে আজ এই তাস খেলা ম্রিয়মাণ। বর্তমানে এই তাস শুধু বেঁচে আছে শিল্পকর্ম হিসেবেই। দশাবতার তাসের শৈলী অবলম্বনে অঙ্কুর সিনহার শৈলিক নান্দনিকতায় এখানে প্রকাশিত হয়েছেন শ্রীরামকৃষ্ণ। তো আমরা দেখলাম শৈল্পিক জিনিস নিয়ে, পুরো শিল্প নিয়ে এই ক্যালেন্ডারটি সুন্দর করে করেছেন উদ্বোধন বাগবাজার। তো এখানে কিছু শিল্পী যারা আমাদের এই বাগবাজারের উদ্বোধনের ক্যালেন্ডারটিকে প্রাণ দিয়েছেন, সেসব শিল্পীদের ছবি এখানে আছে। আমি আমার তরফ থেকে প্রত্যেকটা শিল্পীকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় শ্রীমা।